হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের 2024 যে লোকসভা ভোট, সে ভোটের রেজাল্ট প্রকাশ হয়েছে 4ই জুন 2024। তো দেখুন, অনেকেরই কিন্তু কে কটা সিট পেয়েছে সেই বিষয়ে কিন্তু কনফার্মভাবে কেউ এক একজনের মুখে এক এক টাইপের কথা শোনা যাচ্ছে, তাই না? সঠিকভাবে কেউ বলতে পারছে না। তো দেখুন, আপনারা সঠিকভাবে কে কটা সিট পেয়েছে, কোন দল কটা পেয়েছে, কোন রাজ্যে কটা সিট, টোটাল A to Z আপনারা কিভাবে যে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আর আপনাদের মধ্যে কোনো সংশয় থাকবে না। তো দেখুন, এর জন্য আপনারা সরাসরি চলে আসবেন গুগলে গিয়ে টাইপ করবেন ECI। দেখুন, আমি ECI বলে টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন, আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এখানে চলে এসছে। এবার আমি এই ওয়েবসাইটে ক্লিক করব। দেখুন, আমি অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমি চলে এসেছি। দেখুন, পেজটা একটু লোড তো সময় লাগবে। দেখুন, এখানে আসার পর এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এটা। তো আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখুন জেনারেল ইলেকশন রেজাল্ট। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেল ইলেকশন রেজাল্ট 2024। তো আপনারা সরাসরি এইখানে ক্লিক করবেন। তো দেখুন, আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আরেকটি পেজ শো হবে। দেখুন, এখানে একটা নতুন পেজ অলরেডি চলে এসছে। দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন যে পার্লামেন্টারি কনস্টিটিউশন 543, অর্থাৎ আমাদের যে লোকসভার যে টোটাল সিট 543, সে 543টা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা সরাসরি এই ওপরেই 543 যে এই ঘরটা আছে, আমরা এখানেই ক্লিক করব। তো দেখুন, আমরা সরাসরি ক্লিক করলাম ওখানে ক্লিক করার পর দেখুন, আগে আমি আপনাদেরকে সিম্বল অর্থাৎ ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে একটি যে চাঁদের মতো যে অপশানটা, সেখানে দেখুন, যখনই আমি এটা হচ্ছে বিজেপি, দেখুন, আর এটা কংগ্রেস, এটা আমি কী করে বুঝবো? দেখুন, আমি সরাসরি হাত দিলেই কিন্তু সেগুলো লেখা উঠবে। দেখুন, কে কটা সিট পেয়েছে অলরেডি যখনই আমি টাচ করছি যেই কালারে, তখন কিন্তু অটোমেটিক সেই কালারের কটা সিট সেটা কিন্তু চলে আসছে। দেখুন, বিজেপি 240টি সিট পেয়েছে। তারপরের ঘরটা দেখুন সবুজ আমি ক্লিক করলাম। তো দেখুন, এখানে কংগ্রেস সিট পেয়েছে কটা না, তো 99টা। তারপরে যে লাল ঘরটা আছে, দেখুন লাল ঘরে ক্লিক করলাম। তো এখানে SP অর্থাৎ সমাজবাদী পার্টি, তারা পেয়েছে 37টায়। তারপরে যে আর একটা আছে, দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম AITC অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মমতার দল, কিন্তু তারা পেয়েছে দেখুন 29টা। তারপরে দেখুন আমি গ্রিনে ক্লিক করছি। গ্রিনে ক্লিক করার পর দেখুন তারা পেয়েছে DMK অর্থাৎ DMK দল পেয়েছে 22টা। তারপরেরটা দেখুন, তারপরে ক্লিক করলাম। তো দেখুন TDP পেয়েছে 16টা। তো এইভাবেই কিন্তু আপনারা কালারে ক্লিক করে কিন্তু আপনারা কে কটা পেয়েছে সেটা আপনারা দেখতে পারেন। এবং আরেকটা উপায় হচ্ছে, দেখুন আমি স্ক্রল ডাউন করে একটু ওপরে টানছি, এখানে দেখুন
সিলেট স্টেট ওয়াইজ, এখানে দেখুন যে সিলেট স্টেট ওয়াইজ অর্থাৎ আপনি কোন স্টেটে অর্থাৎ কোন রাজ্যে কে কটা সিট পেয়েছে সেটাও কিন্তু আপনি একটা একটা রাজ্যে মানে প্রথমে একটি রাজ্য তারপর আরেকটি রাজ্য এভাবেও কিন্তু আপনারা দেখতে পারেন। তো দেখুন আমরা ছবির মাধ্যমে আমরা দেখলাম কি গোটা দেশের, তাই না, যে গোটা দেশের মধ্যে কে কটা পেয়েছি। এবার দেখুন আমি স্টেট ওয়াইজ দেখব, অর্থাৎ আমি আমার ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় কে কটা সিট পেয়েছে এবং কোন সিটে কত নম্বর লোকসভায় কটা ভোটে জিতেছে এবং কটা ভোটে বিরোধীরা হেরেছে, সমস্ত A to Z কিন্তু এবার আমি সেখান থেকে দেখতে পাবো। তো দেখুন এখানে আমি প্রথমে আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর অটোমেটিক দেখুন চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। দেখুন ওয়েস্ট বেঙ্গলে টোটাল যে আমাদের সিট সেটা হচ্ছে 42টে। এই 42-এর মধ্যে দেখুন AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি এবং বিজেপি পেয়েছে 12টি এবং INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা পেয়েছে 1টি। তো এবার আমরা দেখব যে কোন লোকসভায় কে জিতেছে, তাই না। এবার আমরা লোকসভা ওয়াইজ এবার আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখুন এর জন্য আপনি দেখুন এখানে লেখাই আছে, দেখুন এই জায়গাটাই কিন্তু অলরেডি যেটা ওপরে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু এখানে শো হচ্ছে যে তৃণমূল 29টি, বিজেপি 12টি এবং কংগ্রেস 1টি। দেখুন এই জায়গাটা যেটা আমরা দেখব সিলেট কনস্টিটিউয়েন্সি অর্থাৎ যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কে কটা ভোট পেয়েছে, তাই না, কিংবা যারা মানে হেরে গেছে পরাজিত তারা কত ভোটে হেরেছে A to Z আমরা কিন্তু সেখানকার তথ্য দেখতে পাবো, কিংবা সেখানে ভোটারের সংখ্যা কত সেটাও আমরা দেখতে পাবো। তো চলুন আমরা একবার সরাসরি দেখে নিই। দেখুন আমার সিলেট কনস্টিটিউয়েন্সি এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমি সরাসরি দেখব আমার যে লোকসভা কেন্দ্র, দেখুন মুর্শিদাবাদ 11। দেখুন মুর্শিদাবাদ 11 এই হচ্ছে আমার লোকসভা কেন্দ্র। তার এখানেই আমি ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কে এখানে উইন হয়েছে এবং কে লস্ট হয়েছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে উইন ওন WON ওন মানে জয়, অর্থাৎ এখানে আমাদের এখানে জয় কে করেছে আবু তাহের খান, তাই না, যেটা আবু তাহের খান তিনি হচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি আমাদের এখানে পাস করেছে। কিন্তু সেকেন্ড পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে আছে দেখুন মোহাম্মদ সেলিম আমাদের এখানে সেকেন্ড পজিশনে। তিনি কত ভোটে হেরেছেন না, তো দেখুন এখানে আপনারা সেটাও লেখা থাকবে 1,64,215 অর্থাৎ তিনি 1,64,215 ভোটে হেরেছে। কিন্তু তারপরের তৃতীয় স্থানে কে আছে দেখুন, তৃতীয় স্থানে আছে এখানে গৌরীশঙ্কর, তিনি হচ্ছেন বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন গৌরীশঙ্কর। তিনি কত ভোটে হেরেছেন না, তো 3,90,411 ভোটে তিনি হেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত দলেরই আপনারা দেখতে পাবেন। দেখুন ISF দল থেকে যিনি আমাদের এখানে প্রার্থী হয়েছিলেন হাবিব শেখ, দেখুন লেখাই আছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, তিনি কত ভোটে হেরেছেন না, তো 6,07,072 ভোটে তিনি হেরেছেন। এইভাবে আপনারা কিন্তু সবার কে কত ভোটে হেরেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমি আরেকটা দেখানোর চেষ্টা করছি।
দেখুন এখানে দেখুন, এবার আমি এখানে দেখানোর চেষ্টা করছি। মুর্শিদাবাদ আমরা দেখলাম, এবার দেখব বহরমপুর। দেখুন, যেটা অধীর চৌধুরীর গড় যেটা ছিল বহরমপুর, তো বহরমপুরে দেখুন বহরমপুর 10, অর্থাৎ এখানে এবার আমরা বহরমপুর 10 যে লোকসভা কেন্দ্র সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আপনারা দেখুন এখানে জয়ী হয়েছেন পাঠান ইউসুফ। এখানে পাঠান ইউসুফ তিনি কিন্তু এখানে জয়ী হয়েছেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে গ্রিন হয়ে লেখা আছে তিনি কোন দলের, না তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারপর দেখুন অধীর চৌধুরী তিনি দেখুন 8,522 ভোটে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি কংগ্রেস দলের। তারপর দেখুন ভারতীয় জনতা পার্টির যিনি দাঁড়িয়েছিলেন ডক্টর নির্মলা কুমার সাহা, দেখুন তিনি কত ভোটে হেরেছেন, A to Z কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা এইভাবেই দেখে নেবেন যে কে কত ভোটে হেরেছে। দেখুন এখানে নোটা অর্থাৎ সি ভোটার যেটা, তারও কিন্তু তথ্য এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 7,485 জন। তো এইভাবেই কিন্তু আপনারা সমস্ত যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের পুরো ইতিহাস কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমি আরেকটা দেখানোর চেষ্টা করছি। ডায়মন্ড হারবার, যেটা আমাদের রাজ্যের সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ডায়মন্ড হারবার 21 নম্বর লোকসভা। তো দেখুন আমি এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন তিনি এখানে লিড দিয়েছেন ডায়মন্ড হারবার থেকে। দেখুন অভিষেক ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, দেখুন এখানে লিড দিয়েছে কত, 7,10,930, অর্থাৎ 7,10,930টি ভোটে তিনি লিড দিয়েছেন, যেটা আমাদের রাজ্যের সবচাইতে হাইয়েস্ট। এটা আমাদের রাজ্যে বলা ভুল হবে, আমাদের গোটা ভারতবর্ষে 2024 যে লোকসভা নির্বাচন, তো তাতে অভিষেক ব্যানার্জি সবচাইতে বেশি ভোটে লিড দিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। তারপরে দেখুন ভারতীয় জনতা পার্টি থেকে যিনি দাঁড়িয়েছিলেন অভিজিৎ দাস, ডাকনাম ববি, তিনিও কিন্তু পরাজিত হয়েছেন, তাই না? এইভাবে কিন্তু দেখুন আইএসএফ থেকে যিনি একজন দাঁড়িয়েছিলেন মজনু লস্কর, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন মজনু লস্কর, তিনিও কিন্তু মজনু লস্কর অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট থেকে তিনি পরাজিত হয়েছেন। তো এইভাবেই কিন্তু সমস্ত পার্টির আপনারা A to Z তথ্য আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা অবশ্যই দেখে নেবেন যে কে কোথায় কটি ভোটে জয় হয়েছে এবং কে কোথায় হেরেছে, কটা ভোটে হেরেছে, A to Z কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমি যদি পুরো দেশের পুরো রেজাল্টটা একবারে দেখতে চাই, যে স্টেট ওয়াইজ আমরা রাজ্য ওয়াইজ না দেখে একসঙ্গে গোটা ভারতবর্ষের রেজাল্টটা দেখব, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন এই যে প্রথমে আপনাদেরকে সিম্বলের মাধ্যমে দেখাচ্ছিলাম, তারপর স্টেট ওয়াইজ দেখালাম, তারপর দেখুন এই সিম্বল মানে এই যে চাঁদের মতো অংশটা, চিহ্নটা, তার নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করার পর দেখুন এইখানে পার্টি ওয়াইজ রেজাল্ট, অর্থাৎ এখানে আপনাকে দেখাবে পার্টি ওয়াইজ রেজাল্ট, অর্থাৎ কি এটা কোন রাজ্যে কটি পেয়েছে সেটা কিন্তু দেখাবে না, এখানে দেখাবে যে আপনার পার্টি
কটা পেয়েছে সিট, বিজেপি কটা পেয়েছে, কংগ্রেস কটা পেয়েছে, তৃণমূল কটা পেয়েছে, শিবসেনা কটা পেয়েছে, আরজেডি কটা পেয়েছে, এখানে কিন্তু পার্টি ওয়াইজ দেখাবে। তো দেখুন এখানে আপনারা কিন্তু পার্টি ওয়াইজ দেখে নেবেন যে কে কটা সিট পেয়েছে। তবে আমি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছে 240টি। দেখুন এটা নিয়ে আপনারা আর কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, যে অনেকেই হয়তো কনফিউজ হয়ে যায় যে বিজেপি হয়তো পেয়েছে 232টি কি 242টি, কিন্তু সেটা ভুল ধারণা। যেটা উনি পেয়েছেন সেটা হচ্ছে 240টি। তারপর দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 99টি। তারপর সমাজবাদী পার্টি পেয়েছে কিন্তু 37টি। তারপর দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেটা আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু পেয়েছে 29টি। তারপরে দেখুন দাভিদা মুন্নেত্রা কাজহাজাম ডিএমকে, যাকে সংক্ষেপে বলা হচ্ছে, তারা কিন্তু পেয়েছে 22টি। তারপর দেখুন তেলুগু দেশাম টিডিপি, তারা কিন্তু পেয়েছে 16টি। তারপর দেখুন জনতা দল অর্থাৎ ইউনাইটেড, যেটা জেডিইউ, তারা কিন্তু পেয়েছে 12টি। তারপর শিবসেনা পেয়েছে 9টি। শিবসেনার পর দেখুন যে দলটা কত পেয়েছে, শিবসেনা হলো। তারপর দেখুন ন্যাশনাল কংগ্রেস পার্টি শরৎচন্দ্র পাওয়ার এনসিপি, যেটা এসপি, তারা কিন্তু পেয়েছে 8টি। তারপর দেখুন শিবসেনা এসএইচএস, তারা কিন্তু পেয়েছে 7টা। এর আগে শিবসেনা যেটা সেটা কিন্তু 9টা পেয়েছিল, হ্যাঁ, উদ্ধব যেটা, আর এটা কিন্তু পেয়েছে 7টা। তারপর দেখুন লোক জনতা পার্টি, তারা পেয়েছে 5টা। তারপর উপজেলা শ্রমিকা রায়থু কংগ্রেস পার্টি, দেখুন তারা কিন্তু 4টি পেয়েছে। তারপর দেখুন রাষ্ট্রীয় জনতা যে দলটা, তারা কিন্তু পেয়েছে দেখুন 4টি। তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যারা মার্কস অর্থাৎ সিপিএম, তারা কিন্তু পেয়েছে 20টি। তারপরে দেখুন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগা IUML, তারাও কিন্তু পেয়েছে 3টি। তারপর দেখুন আম আদমি পার্টি, যেটা দিল্লির কেজরিওয়াল, তারা কিন্তু পেয়েছে অলরেডি 3টি। দেখুন তারা কিন্তু দিল্লিতে প্লাস পাঞ্জাবে, দুটো রাজ্যে কিন্তু তারা ক্ষমতায় আছে, তা সত্ত্বেও তারা ভালো ফল করতে পারেনি। 3টি পেয়েছে পাঞ্জাব থেকে। দিল্লিতে 7টার মধ্যে 7টাই বিজেপির দখলে চলে গেছে। তারপর দেখুন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা JMM, তারাও কিন্তু পেয়েছে 3টি। তারপর দেখুন জানা সেনা পার্টি JNP, তারাও কিন্তু পেয়েছে 2টি। তো আপনারা বুঝতেই পারছেন কোন দল কতটা ভোট পেয়েছে। তারপর দেখুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যেটা অর্থাৎ এরাও এক ধরনের CPIML, এরা হচ্ছে CPIML, তাই না? তো এরা হচ্ছে তো দেখুন CPIML, তারা কিন্তু 2টো পেয়েছে। তারপর কি জনতা দল সেকুলার জেডি, তারাও কিন্তু 2টো পেয়েছে। তারপর দেখুন VCK, তারাও কিন্তু 2টো পেয়েছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPI, তারা কিন্তু পেয়েছে 2টো। তারপর দেখো রাষ্ট্রীয় লোক দল, যেটা RLD, তারা কিন্তু পেয়েছে 2টো পেয়েছে। তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স JKN,
তারা কিন্তু 2টো পেয়েছে। তো দেখুন এখানে কিন্তু টোটাল যে দেশের যে খবর সেটাই কিন্তু এখানে আছে। তারপর দেখুন ইউনাইটেড পিপলস অফ পার্টি লিবারেল ইউপিপিএল তারা কিন্তু 1টি পেয়েছে। দেখুন এগুলো 1টি করে মাত্র। তারপর আসাম গানা পরিষদ এজিপি তারাও কিন্তু একটা। হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার যেটা হচ্ছে HAMS তারাও কিন্তু একটা। কেরালা কংগ্রেস KEC তারাও একটা। দেখুন তারপর আরএসপি তারাও কিন্তু একটা পেয়েছে। তারপর বলছে ন্যাশনালিজম কংগ্রেস পার্টি এনসিপি তারা কিন্তু একটা পেয়েছে। তারপর দেখুন ভয়েস অফ দ্য পিপল পার্টি যেটা সংক্ষেপে নাম VOTPP তারাও কিন্তু একটি পেয়েছে। তারপর জো রাম পিপল মুভমেন্ট JPM তারাও কিন্তু একটা। তারপর শিরোমণি আকালি দল SAD তারাও কিন্তু একটা। রাষ্ট্রীয় লোকতান্ত্রিকা পার্টি RLTP তারা কিন্তু একটা পেয়েছে। ভারত অ্যাডভান্সি পার্টি তারা কিন্তু একটা। তারপর দেখুন সিকিম ক্রান্তিকারী মোর্চা তারা কিন্তু SKM তারা কিন্তু একটা পেয়েছে। মুন্নামারে কি বলছে মারুমালাচি দ্রাভিডা মুন্নেট্রাকা কাঝাজাম MDMK তারা কিন্তু একটি পেয়েছে। আজাদ সমাজ পার্টি যেটা হচ্ছে কাশিরাম তারাও কিন্তু একটা। তারপর দেখুন আপনার দল ADAL তারাও কিন্তু একটা। তারপর দেখুন AJSU পার্টি AJSUP তারাও কিন্তু একটা। তারপর দেখুন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ AIMIM যে পার্টিটা হায়দ্রাবাদের যার উৎপত্তি তারাও কিন্তু একটাই পেয়েছে। দেখুন AIMIM এর কিন্তু একটি সিট পেয়েছে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। তারপর দেখুন ইন্ডিপেন্ডেন্ট IND তারা কিন্তু 7টা পেয়েছে। তো আপনারা সকলেই বুঝতে পারলেন যে কে কটা সিট পেয়েছে। দেখুন এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা আপনাদেরকে দেখালাম, যেখানে কোনো ভুল থাকার প্রশ্নই আসে না। এটাই হচ্ছে সেই নির্বাচন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট। তো দেখুন আপনাদেরকে রাজ্য ভিত্তিক দেখিয়ে দিলাম এবং কোন সিটে কে কটা ভোটে লিড দিয়েছে, কে কটাতে হেরেছে, A to Z সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। দেখুন 543টা সিটের মধ্যে এখানে এক ঝলকে যেটা কোন দল কটা পেয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এবার যেটা একটা বড় প্রশ্ন, যে সরকার প্রধানমন্ত্রী কে গঠন করতে পারবে, তাই না? দেখুন এর আগে যখন 2019 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন কিন্তু তিনি একক সংখ্যাগরিষ্ঠতা ভোট পেয়েছিলেন, নিরঙ্কুশ তিনি ভোট পেয়েছিলেন, অর্থাৎ তাকে কোনো দলের সমর্থন নেওয়ার প্রয়োজন হয়নি, কেননা তিনি ব্যাপক পরিমাণে সিট তুলেছিলেন। কিন্তু 2024 সালে তিনি সেই পরিমাণে কিন্তু আর সিট তুলতে পারেননি। তিনি 2024-এ সিট তুলেছেন যে 240টি, কিন্তু লোকসভায় সেই দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ নিজেরাই সরকার গঠন করতে পারে, সেটা হচ্ছে যদি 272টি সিট পায়। 272টি সিটের নিচে যদি থাকে তাহলে কিন্তু তাকে জোট সরকারের মধ্যে সীমাবদ্ধ করা হবে, অর্থাৎ তাকে কিন্তু কারোর সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী হতে হবে, তিনি কিন্তু এককভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না। দেখুন বর্তমানে আমাদের যে রাজ্যে, আমাদের যে দেশের
বিজেপি 240টা সিট পাওয়ার সত্ত্বেও কিন্তু তিনি প্রধানমন্ত্রী গঠন করতে পারছেন না। এর জন্য আপনাকে আর যেটা নীতিশ কুমার বিহারের, তার সমর্থন নিতে হচ্ছে এবং চন্দ্রবাবু নাইডু তারও সমর্থন নিতে হচ্ছে। অবশ্যই তারা যদি সমর্থন না করে তাহলে কিন্তু তিনি প্রধানমন্ত্রী গঠন করতে পারবেন না। তারা যদি মানে ইন্ডিয়া যে জোট সরকার তাদেরকে যদি তারা সমর্থন করে তাহলে কিন্তু ইন্ডিয়া জোট সরকারই প্রধানমন্ত্রী গঠন করবে। যদিও এই নিয়ে বিভিন্ন দর কষাকষি চলছে আমাদের দেশে, কেননা একক সংখ্যাগরিষ্ঠতা ভোট না পেলে যে দলই সমর্থন করবে, নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু যেই সমর্থন করুক না কেন, তারা কিন্তু ভালো পদের আশাতেই যাবে, বিজেপিকে সমর্থন করবে, কেননা তাদেরকে ভালো পদের প্রলোভন দেখাতে হবে, তাই না? দেখুন চন্দ্রবাবু নাইডু যেটা, তিনি কিন্তু বর্তমানে স্পিকার পদ পাওয়ার জন্য কিন্তু বিজেপির কাছে আবেদন করেছে। এছাড়াও দেখুন নীতিশ কুমার, তিনি কিন্তু যে ভালো ভালো যে পদগুলো, যে মন্ত্রণালয়গুলো যেগুলো দেশ চালানোর ক্ষেত্রে, তিনি কিন্তু সেগুলানের দাবি জানিয়েছে। যেরকম স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং যেটা হচ্ছে আপনার পরিবহন মন্ত্রী। দেখুন যেগুলো দেশ চালানোর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, গ্রাম উন্নয়ন মন্ত্রী। তো এইসব পদগুলো কিন্তু নীতিশ কুমার চাইছেন যে যদি আমাকে এইসব পদগুলো দেওয়া হয় তবেই আমি বিজেপির সঙ্গে যোগ দিব, নচেত কিন্তু আমি অন্যদিকে সরে যাব। দেখুন আমরা সকলেই জানি যে রাজনীতি মানে দর কষাকষি, এবং যেদিকেই বেশি পদ পাবে, যেদিকে বেশি সম্মান পাবে সেই দিকেই তারা চলে যাবে, তাই না? এখন যদি নীতিশ কুমারকে যদি ভালো পদ, এই সব বড় বড় যে মন্ত্রিত্ব পদগুলো, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এইসব পদ যদি তাকে না দেওয়া হয়, রেলমন্ত্রী, তাহলে কিন্তু তিনি ইন্ডিয়া সরকারকেই সমর্থন করে দেবে, কেননা ইন্ডিয়া সরকার তাকে ভালো ভালো পদ দেওয়ার জন্য অফার করেই দিয়েছে। কিন্তু বিজেপি সরকার যেহেতু বর্তমানে আছে, কিন্তু তারা সেই যে তাদের গোছানো ঘর, এক কথায় গোছানো ঘর, সে ঘর কিন্তু তারা ফাঁকা করতে চাইছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর, সেটাও কিন্তু অমিত শাহ যেটা ধরে আছে, সেটাও কিন্তু তিনি ছাড়তে চাইছেন না। এবং প্রতিরক্ষা মন্ত্রী যেটা রাজনাথ সিং, তিনিও কিন্তু সেই পদটা ছাড়তে চাইছেন না। অর্থ প্রতিমন্ত্রী যেটা রেলমন্ত্রী, কেউই কিন্তু কোনো পদ ছাড়তে চাইছেন না। কিন্তু না ছাড়লে তো উপায় নেই, জোট সরকার মানে তো তাকে ভালো কিছু দিতে হবে, তবেই তো সে জোটে আসবে। আপনি যদি তাকে ভালো কিছু না দেন তাহলে কিন্তু সে জোটে আসবে না, তাহলে কিন্তু তার যে অপোজিটে যে থাকবে তাকেই সমর্থন জানিয়ে দেবে। তো দেখুন এই বিষয়ে তাদের মধ্যে দর কষাকষি বর্তমানে চলছে। তবে বিজেপি যেহেতু একটা দল, অনেক সিট পেয়েছে 240টি, তাই তাকেই হয়তো সমর্থন জানাবে এবং সেও হয়তো তাদেরকে ভালো পদ দেওয়ার চেষ্টা করবে। ভালো পদ না দিলে তারা কিন্তু যখন তখন তাদের মতো দল ত্যাগ করতে পারে। দেখুন জোট সরকারের একটি বড় আর একটা প্রভাব, সেটা হচ্ছে জোট সরকার অনেক সময়তেই ভেঙে যায় জোট সরকার। কিন্তু যদি একক সংখ্যাগরিষ্ঠতা ভোট পায় তাহলে কিন্তু সেই সরকার
ভাঙে না, কেননা তার কোনো বিরুদ্ধে কেউ থাকে না। কিন্তু জোট সরকার হলে সেই সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই কাজটি হয়তো বর্তমানে যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোট করে বিজেপি এবং শিবসেনা, এই যে তিনটি শরিক দল, তারা হয়তো জোট করে বিজেপিকে সমর্থন জানালো, হয়তো 6 মাস 1 বছর পর বিজেপি সরকার এমন একটা আইন তৈরি করতে চাইছে যে আইনটা নীতিশ কুমার মানতে চাইছে না, কিংবা তার পক্ষে সেটা করাটা অনুচিত মনে হচ্ছে, করাটা ঠিক হবে না মনে হচ্ছে। সাপোজ ধরেন যে এনআরসিটা হয়তো বিজেপি সরকার বলছে যে আমি করব, আর নীতিশ কুমার হয়তো চাইছে যে না, এটা করা ঠিক হবে না রাজ্যের ক্ষেত্রে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই আইনটার কথাই তুলে ধরলাম, যে হয়তো বিজেপি সরকার করতে চাইছে কিন্তু নীতিশ কুমার করতে চাইছে না, যে না, এই আইনটা করা ঠিক হবে না। তখন কি হবে, পার্লামেন্টে তাদের মধ্যে একটা মনোমালিন্য অর্থাৎ মতভেদ দেখা দেবে। মতভেদ যখনই দেখা দেবে তখন কি হবে, হয়তো বিজেপি সরকার তা সত্ত্বেও আইনটা বলছে যে এটা আমি প্রণয়ন করব, কিন্তু নীতিশ কুমার চাইছে যে এটা আমি করব না, এই দেশের ক্ষেত্রে এটা করা ঠিক হবে না। মনোমালিন্য হলেই তখনই কী হবে, নীতিশ কুমার বলবে যে ঠিক আছে, তাহলে আমি সরকার ভেঙে দেবো, আমি জোট থেকে বেরিয়ে যাব যদি আমার কথা না শোনা হয়। তবে দেখুন, সেই মুহূর্তে যদি সে জোট থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু সরকারটা কিন্তু আবার ভেঙে পড়বে। এই কারণেই ভেঙে পড়বে যে বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা নাই, তাকে তো জোটের সমর্থন নেওয়ার পরপর কিন্তু তাকে প্রধানমন্ত্রী হতে হয়েছে। তো দেখুন, তিনি কিন্তু একক সিদ্ধান্ত নিতে পারবেন না, তাকে সবসময় তার যে সমর্থক, যে শরিক দল, যে নীতিশ কুমারের দল, চন্দ্রবাবু নাইডুর যে দল, শিবসেনা, যে দলগুলো, বিজেপিকে যে সমস্ত দলগুলো সমর্থন করে, যেই তিনটে শরিক দল, সেই তিনটে শরিক দলেরও কিন্তু অনুমতি নিতে হবে বিজেপিকে, তবেই একটি আইন পাস করাতে পারবে, কিংবা কোনো আইনটাকে দেশে কার্যকর করাতে পারবে। তাদের মধ্যে যদি একটি দল সরে যায় তাহলেই কিন্তু সরকার পড়ে যাবে, এবং সরকার পড়ে গেলেই তিনি দল থেকে সরে যাচ্ছেন মানেই তার বিপরীতে যে দল ইন্ডিয়া, যেটা বিজেপি সরকার হচ্ছে এনডিএ, আর কংগ্রেস যে সমস্ত দলগুলো নিয়ে যে জোট করেছেন সেটার নাম হচ্ছে INDIA। তো তখন যখনই এনডিএ অর্থাৎ বিজেপির কাছ থেকে যখনই মনোমালিন্য হওয়ার কারণে সরে যাবেন, তারপরে সে ইন্ডিয়াকে সমর্থন করবে, মানে রাহুল গান্ধীর দলকে সমর্থন করবে, আর রাহুল গান্ধীর দলকে সমর্থন করলেই আবার সরকার ভেঙে যাবে এবং রাহুল গান্ধীর দলের তারা কিন্তু আবার দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসবে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে জোট সরকার কতটা দেশের ক্ষেত্রে ভালো। তো দেখুন, আমাদের জ্ঞানে বলে যে জোট সরকারই হওয়া ভালো, কেননা একক সংখ্যাগরিষ্ঠতা ভোট পেলে তারা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে, যে কোনো আইন তৈরি করতে পারে, যে কোনো আইন কার্যকর করতে পারে, তাদের কিন্তু কারো অনুমতির প্রয়োজন হয় না, অর্থাৎ বিরোধী দলের কোনো কিন্তু অনুমতি প্রয়োজন হয় না। কিন্তু যখনই 3-4টে দল মিলে যখন একটা দেশের প্রধানমন্ত্রী গঠন হবে, তখন কিন্তু সব দলেরই অনুমতির প্রয়োজন হবে। সেই দলের মধ্যে একটি দলের যদি সম্মতি না থাকে তাহলেই কিন্তু কোনো কিছু আইন কিংবা কোনো বিল পাস কিছুই কিন্তু হবে না। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে দেশ চালানোর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ জোট সরকার। তো এই নিয়ে বর্তমানে দর কষাকষি চলছে, দেখা যাক শেষমেশ কী সিদ্ধান্তে আসে।
যদিও শরিক দলগুলো বিভিন্ন বড় বড় মন্ত্রিত্ব পদগুলো তারা চেয়েছেন। দেখুন, বড় বড় মন্ত্রিত্ব পদগুলো বলতে বোঝায়, যেটা অনেকেই বুঝতে পারে না, যে বড় বড় মন্ত্রিত্ব পদগুলো বলতে কোনগুলো বোঝানো হয়। যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচাইতে বড় মন্ত্রণালয়, তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা হচ্ছে বর্তমানে যেটা আমাদের বিজেপি থেকে আছে রাজনাথ সিং, এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদে আছে অমিত শাহ। তারপর আরেকটা হচ্ছে অর্থ প্রতিমন্ত্রী, অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী, এটাও কিন্তু দেশে চালানোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। তাহলে তিনটে হলো। তারপর হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রী, গ্রামের যে সমস্ত ভোট ব্যাঙ্কগুলো ধরে রাখার জন্য গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়টা বিশেষভাবে কাজ করে। তারপর হচ্ছে আপনার একটা কি ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রী। দেখুন, পরিবহন মন্ত্রীটা কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। রেলমন্ত্রী। তো দেখুন, এইসব যে বড় বড় মন্ত্রিত্ব পদগুলো, সেগুলো যেই সরকারে থাকবে তারাই কিন্তু দেশে বড় একটি ভূমিকা পালন করবে। তো বর্তমানে নীতিশ কুমার এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তারা কিন্তু দেশের বড় বড় পদগুলোই, মন্ত্রিত্বগুলোই কিন্তু তারা চাইছেন। যদিও তাদের সিট সংখ্যা কম, কিন্তু বিজেপি সরকার তাদেরকেই তার প্রয়োজন। বিজেপি সরকার নীতিশ কুমার এবং নাইডু, এই দুজনকেই তাদের প্রয়োজন। অর্থাৎ তারা যদি আরও বড় কিছু চায়, তাও কিন্তু তাদেরকে দিয়ে তিনি প্রধানমন্ত্রী গঠন করবেন। দেখুন, বিগত আমরা দেখেছি যে চন্দ্রবাবু নাইডু, তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনেকবার অপেক্ষা করেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি দেখা করতে পারেননি, অর্থাৎ তাকে সময় দিতে পারেনি। অথচ আজ তাকে প্রধানমন্ত্রী ফোন করে ডাকছে যে তিনি যেন এনডিএ সরকার অর্থাৎ বিজেপি সরকারকে সমর্থন করে। তো দেখুন, এক সময় কিন্তু তাকে পাত্তা দেয়নি, তার সঙ্গে দেখা করার সময় হয়নি, আর আজ কিন্তু প্রধানমন্ত্রী তাকে ভোট ডিক্লারের দিন 4 জুন, সেই দিন কিন্তু তিনি তাকে ফোন করছেন। দেখুন, সেই সুযোগটা চন্দ্রবাবু নাইডুও কিন্তু এখন বর্তমানে নিয়েছেন, যে তিনিও একটি বড় পদ ধরে আছেন, যে আমি স্পিকার পদ নেব। তো দেখুন, পার্লামেন্টে স্পিকার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোট সরকারের ক্ষেত্রে স্পিকার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেই পদটা বিজেপি কোনোভাবেই ছাড়তে চাইছে না। কিন্তু বিজেপি যদি না ছাড়ে, তাহলে তিনি বলছেন যে আমি বিজেপিকে সমর্থন করব না, আমি অন্য দলকে সমর্থন করব, আমি ইন্ডিয়া জোটকে সমর্থন করব। এবং ইন্ডিয়া জোট, তারা কিন্তু তাকে বড় পদ দেওয়ার জন্য প্রস্তুত। তারা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে যোগাযোগ করলেই কিন্তু তাদেরকে একটা বড় পদ দেওয়া হবে। কিন্তু যেহেতু সে বিজেপি সরকারের শরিক দল হিসাবে ভোট প্রচার করেছেন এবং ভোটে লড়েছেন, সেই জন্য তিনি চাইছেন যে আমাকে বিজেপি সরকারই দেখ। এবং বিজেপি সরকার দিলে আমি অন্য আর দলে যাব না, আমি এখানেই থাকব। তো এই ছিল আজকের ভিডিও, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে, ভোটাভুটি, কে প্রধানমন্ত্রী হবে, A to Z, এই বিষয়ে আজকের ভিডিওটা ছিল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, রাত এখন 12টা 16, অর্থাৎ
আজকে 7ই জুন 2024, 12টা পার হয়ে গেছে, 12 মানে 12টা 16। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।